দার্জিলিং আমাদের পাহাড়ের রানী, যার কাছে গেলেই আমাদের মন আনমনা হয়ে যায়। স্মৃতির নস্টালজিয়া আর ভালোবাসার শহরে তাই আবার ফিরে এলাম। আমি ঘুরব, সঙ্গে আপনাদেরকেও দেখাবো এই অপূর্ব মায়াময় শহরের ইতিবৃত্ত। গুড মর্নিং, অন দ্য ওয়ে ট্রাভেল চ্যানেলের আর একটা সম্পূর্ণ নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রবুদ্ধ, আর আমি এখন রয়েছি শিলিগুড়ির তেনজিং নরগে বাস স্ট্যান্ডে। 20শে ডিসেম্বর স্প্ল্যানেডের L20 বাস স্ট্যান্ড থেকে WBTCর এসি ভলভো বাসে করে আমি এসে পৌঁছেছি শিলিগুড়ির তেনজিং নরগে বাস স্ট্যান্ডে। আর আমি এখন যাচ্ছি দার্জিলিংয়ে, ধরবো শেয়ার গাড়ি। চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের দেখাতে থাকি, পর দেখতে থাকুন, স্কিপ করবেন না। সকাল 6:30টার শিলিগুড়ি না সকাল 10টার শিলিগুড়ি পার্থক্য করা যাচ্ছে না। গিজ করছে ট্যুরিস্ট আর গিজ করছে গাড়ি। আপনারা কেন ঘরে বসে আছেন? আপনারাও চলে আসুন এক্সপ্লোর করতে এই নর্থ বেঙ্গল। এই হচ্ছে শিলিগুড়ির তেনজিং নরগে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে বেরিয়েই এই বাদিকে দাঁড়িয়ে থাকে দার্জিলিংয়ের সমস্ত শেয়ার গাড়িগুলো। পরপর 250 টাকা করে ভাড়া নেবে। আপনাকে আপনার পছন্দ সিট বেছে নিতে হবে শুধু। চলুন দেখা যাক। উঠে পড়েছি গাড়িতে, পেয়ে গেছি সিট। এবারে সোজা দার্জিলিং। আপনারা যারা ট্রেনে আসবেন তাদেরকে শিলিগুড়ি স্টেশনের এই মুখে আসতে হবে। শিলিগুড়ি স্টেশন আর তেনজিং নরগে বাস স্ট্যান্ড পাশাপাশি, আর ঠিক তার সামনে থেকেই আপনারা পেয়ে যাবেন এই দার্জিলিংয়ের শেয়ার গাড়িগুলো। ভাড়া নেবে 250 টাকা, সময় লাগবে 2.5 ঘন্টার মতন। ওই সোজা হচ্ছে শিলিগুড়ি স্টেশন, আর এই ডান দিকে এই হচ্ছে তেনজিং নরগে বাস স্ট্যান্ড, আর এইখানে পরপর দাঁড়িয়ে থাকে দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়িগুলো। এই হলো আমার আজকে শেয়ার গাড়ি। এই আমাকে নিয়ে যাবে আজ শিলিগুড়ি থেকে সোজা দার্জিলিং। 10 জন প্যাসেঞ্জার নিয়ে আমাদের গাড়ি ছেড়ে দিল ডট 7টার সময়। আমি এবার কোনো প্রপার প্ল্যান না করেই বেরিয়ে পড়েছি। এখন প্রথমে যাব দার্জিলিং, তারপর যেদিকে মন চায় যাব। তবে যাওয়ার আগে আপনাদের দেখাবো দার্জিলিংয়ের কয়েকটা অজানা জায়গা, যেগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে দার্জিলিংয়ের শিকড়। দার্জিলিংয়ে এসে যেগুলো না দেখলেই নয়। রাস্তা দিয়ে যেতে যেতেই গাছের ফাঁক দিয়ে, গাড়ির ফাঁক দিয়ে দেখা দিলেন তিনি, কাঞ্চনজঙ্ঘা। আর তাকে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। টয় ট্রেনের শহর, ভালোবাসার শহর, নস্টালজিয়ার শহর এই দার্জিলিং। এই দার্জিলিং আপনাকে ভুলিয়ে দিতে পারে আপনার যন্ত্রণা, আপনার মনের কষ্ট, আপনার মনের যত ব্যথা, সব কিছু। একবার শুধু দার্জিলিংয়ে চলে আসবেন আর দেখবেন কীভাবে মন পাল্টে যায়। দেখুন, এই হচ্ছে দার্জিলিং স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে বটে, তবু এখনও চূড়াটুকু কিন্তু ঠিক দেখা যাচ্ছে। দার্জিলিংকে ভালোবাসার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ এই টয় ট্রেন। প্রতি বছর সারা বিশ্ব থেকে হাজার হাজার টুরিস্ট ছুটে আসেন এই দার্জিলিংয়ে টয় ট্রেনের টানে। দার্জিলিংয়ে এলে টয় ট্রেন কিন্তু আপনারা অবশ্যই চলবেন। সেই 1881 সাল থেকে রমরমিয়ে চলছে এই টয় ট্রেন, আর লক্ষ লক্ষ টুরিস্টকে প্রতি বছর আনন্দ দিয়ে চলেছে। এখানে 2 ধরনের জয় রাইড চলে, একটা ডিজেল ইঞ্জিন আর একটা স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিন জয় রাইডের ভাড়া হচ্ছে 1500 টাকা, আর ডিজেল ইঞ্জিন জয় রাইডের ভাড়া হচ্ছে 1000 টাকা। আপনারা যে কোনো একটা বেছে নিতে পারেন, তবে চড়বেন কিন্তু অবশ্যই। এর এক্সপিরিয়েন্স একদম আলাদা। দার্জিলিংয়ে নেমে আমি এসেছি শেডিং রেস্টুরেন্টে, একটু ব্রেকফাস্ট করব, মোমো। শেডিং রেস্টুরেন্ট তো বেশ নাম করা। আপনারা যদি হালকা ব্রেকফাস্ট করতে চান তাহলে এই শেডিং রেস্টুরেন্ট আসতে পারেন, দার্জিলিং স্টেশনের ঠিক পাশে। ওই সোজা হচ্ছে দার্জিলিং স্টেশন, আর এই হচ্ছে শেডিং রেস্টুরেন্ট। আমি এই ব্রেকফাস্ট করে দার্জিলিং ঘুরব। দার্জিলিংয়ের সেই সমস্ত জায়গাগুলো আমি আপনাদের দেখাবো যেগুলো পায়ে হেঁটেই দেখা যায়, এবং এই সমস্ত জায়গাগুলো সাধারণ টুরিস্টরা খুব একটা দেখে না বা জানে না। আমি এখন দার্জিলিং স্টেশন থেকে একটা শর্টকাটে ম্যালে যাচ্ছি, দার্জিলিং ম্যাল। এই রাস্তাটা আপনারা দেখবেন, এর একটা ভিডিও আমি বানিয়েছি। আমি ওপরের আই বাটনে
লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন রাস্তাটা। আপনারা যারা অল্প খরচে দার্জিলিং ঘোরার প্ল্যান করছেন তাদের জন্য কিন্তু এই এপিসোডটি খুবই গুরুত্বপূর্ণ। দার্জিলিং আমি থাকবো না আজকে, আমি চলে যাব অন্য একটা জায়গায়, সেটা পরে বলছি। তার আগে আপনাদের একটু দার্জিলিংটা ঘুরিয়ে দেখি। এই হচ্ছে মল রোড। এখানে দেখুন পরপর পরপর বসার জায়গা বানিয়েছে, আপনারা এখানে বসে থাকতে পারেন। আর এই উল্টো দিকে রয়েছে বিখ্যাত কেভেন্ডার্স। আপনারা চাইলে কেভেন্ডার্সেও এসে ব্রেকফাস্ট করতে পারেন। এখানকার ইংলিশ ব্রেকফাস্ট বিখ্যাত বিখ্যাত। আমি ওপরের আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমিও কেভেন্ডার্সে খেয়েছিলাম একবার, তার ডিটেলটা আপনারা পেয়ে যাবে, একবার দেখে নিতে পারেন চাইলে। এখন বাজে সকাল 10:30, এখনও সমস্ত দোকান খোলেনি, কিন্তু লোকজনের সমাগম কিন্তু কম হয়নি। আর এই সামনে আসছে দার্জিলিংয়ের বিখ্যাত গ্লেনারিজ। আপনারা চাইলে এই গ্লেনারিজ থেকেও খাওয়া দাওয়া করতে পারেন। অনেকে বলে এই গ্লেনারিজের সামনে ছবি না তুলে নাকি বাঙালিত্ব নষ্ট হয়ে যায়। জানি না, আমি কখনো ছবি তুলিনি, আমি কিন্তু ভরপুর বাঙালি আছি এখনও। এই মল রোডে রয়েছে দুনিয়ার কেনাকাটির দোকান, আপনারা চাইলে এখান থেকে যা ইচ্ছে তাই কেনাকাটি করতে পারেন। হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেলাম দার্জিলিং ম্যালে। এবার এখান থেকে উঠব বাইকে। দার্জিলিং মলের একদম মুখে একটা রাস্তা ডান দিকে নিচের দিকে নেমে গেছে। এই রাস্তাটার নাম হচ্ছে সিআর দাস এভিনিউ। সিআর দাস কেন, মানে চিত্তরঞ্জন দাস এভিনিউ কেন, সেটা আমি পরে বলছি। আমি এখন এই রাস্তা ধরে সোজা নেমে যাব নিচে ভুটিয়া মনস্ট্রিতে। এই ভুটিয়া মনস্ট্রির ইতিহাস আর দার্জিলিংয়ের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনারা দার্জিলিংয়ে এসে যদি এই ভুটিয়া মনস্ট্রি না দেখেন তাহলে দার্জিলিং ঘোরা আপনার অসম্পূর্ণ থেকে যাবে। আপনার দার্জিলিংয়ে আসলে অবশ্যই এই ভুটিয়া মনস্ট্রি দেখবেন। চলুন নিচে গিয়ে এই হিস্ট্রিটা আমি বলছি আপনাদের। আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে সিআর দাস মানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1925 সালের 16 জুন মারা যান। হ্যাঁ, এই সেই বাড়ি যেই বাড়িতে আমাদের সবার প্রিয় দেশবন্ধু মারা গিয়েছিলেন 1925 সালের 16 জুন। এই একই বাড়িতে ওই একই বছরে 4 থেকে 9 জুন মহাত্মা গান্ধী এসেছিলেন। তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে ছিলেন এবং 9 জুন তিনি চলে যান। তারপরে 16 জুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই বাড়িতেই মারা যান। ফলে বুঝতে পারছেন দার্জিলিংয়ের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে কত অদ্ভুত ইতিহাস আর গল্প। আপনারা দার্জিলিংয়ে এলে যদি এই গল্পগুলো, এই ইতিহাসগুলো না জানেন, না দেখেন, তাহলে কি দার্জিলিং ঘোরা সম্পূর্ণ হবে? কখনোই নয়। ফলে দার্জিলিংয়ে এলে আপনারা অবশ্যই এই বাড়িটি দেখতে আসবেন। ম্যাল রোডের ঠিক মুখে বা দার্জিলিং মলের ঠিক মুখে যে রাস্তাটা ডান দিকে নেমে গেছে সিআর দাস এভিনিউ, যে কাউকে বললেই দেখিয়ে দেবে। সেই রাস্তা ধরে কিছুটা নেমে এলেই পড়বে এই বাড়ি, সিআর দাসের বাড়ি। দেখে এবার আমি যাচ্ছি ভুটিয়া বস্তি মনস্ট্রি দেখতে। ওই মল রোডের মুখেই আপনারা পাবেন স্কুটার, যাতে করে আপনারা ভুটিয়া বস্তি চলে আসতে পারবেন। 40 টাকা করে ভাড়া নেবে। আপনারা নামার সময় হেঁটেও আসতে পারেন, ওঠার সময় ওই ভুটিয়া বস্তির মনস্ট্রির মুখ থেকেই আপনারা পেয়ে যাবেন স্কুটার। সেই স্কুটারে করে আপনারা উপরে চলে আসবেন। রাস্তাটা কিন্তু বেশ স্টিফ, নামতে হয়তো খুব একটা অসুবিধা হবে না, তবে উঠতে কিন্তু খুব কষ্ট হবে, কারণ প্রায় 2 কিলোমিটারের মতন রাস্তা। আপনারা হেঁটে হেঁটে নেমে আসবেন গ্রামের মধ্যে দিয়ে, সরু রাস্তা, সুন্দর লাগবে, ভালো লাগবে, কিন্তু ওঠার সময় অবশ্যই এই স্কুটারের একটা হেল্প নিয়ে নেবেন, না হলে কিন্তু মুশকিলে পড়বেন। এই রাস্তা দিয়ে স্কুটার এসে আপনাকে এইখানটায় নামিয়ে দেবে, আর এই রাস্তা ধরে আপনাকে যেতে হবে ভুটিয়া মনস্ট্রি। এই হচ্ছে ভুটিয়া মনস্ট্রির এন্ট্রি গেট। ওই দূরে দেখা যাচ্ছে ভুটিয়া মনস্ট্রি। এই হচ্ছে ভুটিয়া বস্তি মনস্ট্রি বা কর্মা দর্জি চলিং মনস্ট্রি। এই মনস্ট্রি প্রথমে ছিল হচ্ছে দার্জিলিংয়ের যে মহাকাল মন্দির এখন যেখানে, সেইখানে। অ্যাকচুয়ালি এই মনস্ট্রি হচ্ছে সিকিমের নিগমা সেকশনের
ফোডং মনেস্ট্রির পার্ট। প্রথমে সেটা সিকিমে ছিল, তারপর সেটা দার্জিলিংয়ে আসে, তারপর বহু গণ্ডগোল, বহু রাজনৈতিক চাপানোতর হয়, ফলে এটি আবার চলে যায় সিকিমে এবং আলটিমেটলি 1860 সালে এইখানে এই ভুটিয়া বস্তিতে এই মনস্ট্রি তৈরি হয়। এই মনস্ট্রি যেটা 1860 সালে তৈরি হয়েছিল, সেই মনস্ট্রিও 1934 সালের ভূমিকম্পে সম্পূর্ণ ভেঙে যায় এবং পরে সিকিমের ছগিয়াল বা সিকিমের রাজা এই এখন যেটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি তৈরি করে দেন। এবারে কথা হচ্ছে, এত কথা কেন বলছি? এই যে কর্মা দর্জি চলিংয়ের নাম বললাম, যিনি এই মনস্ট্রির প্রথম স্থাপনা করেছিলেন, সেই কর্মা দর্জি চলিংয়ের নাম থেকেই এসছে এই দার্জিলিং নামটি। কি অদ্ভুত না? আমরা কিন্তু অনেকেই জানতাম না। এই কর্মা দর্জি চলিং, দর্জি থেকে দার্জি আর চলিং থেকে লিং, দার্জিলিং এই নামের সৃষ্টি, এই কথা অনেকে মনে করেন। এই মনস্ট্রির পেছন থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এই মনস্ট্রির কিন্তু আর একটা বিশাল গুরুত্ব রয়েছে। টিবেটিয়ান বুদ্ধিজমের এক অদ্ভুত বই, একটা বহুল প্রচলিত, পাশ্চাত্যে যার কথা জানেন না এমন কেউ নেই, সেই বুক অব ডেথ, তার মূল পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে এই মনস্ট্রিতেই। আমরা অনেকেই জানি না। আমি যখন এসেছি তখন মনস্ট্রির দরজা বন্ধ হয়ে গিয়েছিল, ফলে আমি ভেতরে ঢুকতে পারিনি। তবে আমার এটার আলাদা একটা এপিসোড বানানো আছে ভেতরের ছবি সহ। যারা দেখতে চান তারা ওপরে এই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। দার্জিলিংয়ে বেড়াতে আসলে আমরা খুব পরিচিত কয়েকটি জায়গাতেই ঘুরে বেড়াতে পছন্দ করি, কিন্তু তার বাইরেও দার্জিলিংয়ে যে এত ভালো ভালো জায়গা রয়েছে, এত ইতিহাস সমৃদ্ধ ঐতিহ্যবাহী জায়গা রয়েছে, তা আমরা জানিই না। ফলে আমার রিকোয়েস্ট, আপনারা যারা দার্জিলিংয়ে আসবেন তারা এই পয়েন্টগুলো অবশ্যই দেখবেন। এইগুলো না দেখলে দার্জিলিংকে সত্যিকারের দেখা হয় না, জানা হয় না। অবশ্যই আসবেন। এরপর ওপরে উঠে এসে কিছুক্ষণ মেলে পায়চারি করলাম, তারপর পায়ে পায়ে এগিয়ে গিয়েছিলাম হ্যাপি ভ্যালি টি এস্টেটের দিকে। এই বাদিকে দার্জিলিং শহর দেখা যাচ্ছে, আর এই হচ্ছে বিখ্যাত হ্যাপি ভ্যালি টি এস্টেট। এটা হচ্ছে দার্জিলিংয়ের সেকেন্ড ওল্ডেস্ট টি গার্ডেন। প্রথমটা আছে টুকভারে, তবে এসব আজকে নয়, অন্য এপিসোডে বলবো। আজকের পর্ব এত পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, আর পারলে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের পর্বে।